27 জুন 2007 দুপুর 1:30 লন্ডনের আকাশ জুড়ে প্রচণ্ড শব্দে বিরতিহীনভাবে উড়ে চলছে বিশেষ নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টারগুলো। নজরদারি করছে দুপুরের ব্যস্ত রাস্তাঘাটের উপর, কারণ দীর্ঘ 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর সেদিন পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য রানীর কাছে যাচ্ছিলেন টনি ব্লেয়ার। ঠিক সে মুহূর্তে বাকিংহাম প্যালেস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে একটি ভবনের 3 তলার অফিসে বসেছিলেন ওষুধ নির্মাণ প্রতিষ্ঠান ইউবিচেম পিএলসির 4 জন উচ্চপদস্থ কর্মকর্তা। তারা অপেক্ষা করছিলেন তাদের প্রতিষ্ঠানের কর্ণধারের জন্য। তাদের বেশিক্ষণ অপেক্ষা করার কথা ছিল না, কারণ প্রতিষ্ঠানটির মালিকের বাসা ঠিক এর পাশের ভবনটির 5 তলায়, যার এক পাশের বারান্দা এই অফিস থেকে পরিষ্কার দেখা যায়। দুপুর 1:30 একজন কর্মকর্তা হঠাৎ চিৎকার করে উঠলেন। তার চিৎকার শুনে বাকিরাও জানালা দিয়ে তাকালেন এবং অবাক হয়ে দেখতে পেলেন তাদের কোম্পানির 62 বছর বয়সী বৃদ্ধ মালিক তার 5 তলা ফ্ল্যাটের বারান্দা থেকে নিচের দিকে পড়ে যাচ্ছেন। তাদের মধ্যে একজন সিঁড়ি দিয়ে নিচের দিকে ছুটতে শুরু করলেন, কিন্তু ততক্ষণে তাদের মালিকের শরীর আছড়ে পড়েছে। কেউ একজন পুলিশের কাছে ফোন করলো, কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগেই পরলোকে পৌঁছে গেছেন কোম্পানিটির মালিক। অন্যদিকে উপরে থাকা বাকি 3 কর্মকর্তার একজন যখন ফুটপাথ থেকে চোখ সরিয়ে বারান্দার দিকে তাকালেন, তখন দেখতে পেলেন আরব চেহারার 2 জন ব্যক্তি আস্তে করে বারান্দা থেকে আড়ালে সরে যাচ্ছে। রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা এই কোটিপতি ব্যবসায়ী আর কেউ নন, তিনি ছিলেন স্বনামধন্য ব্যবসায়ী আশরাফ মারওয়ান, মিশরের সাবেক প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের মেয়ে মুনা নাসেরের স্বামী এবং পরবর্তী প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সাবেক সিনিয়র উপদেষ্টা। তবে তার চেয়েও বড় পরিচয়, তিনি ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একজন গুপ্তচর, এবং কারো মতে তিনি একই সাথে মিশরের ডাবল এজেন্ট। আশরাফ মারওয়ানের রহস্যজনক মৃত্যুকে স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দারা প্রথমে আত্মহত্যা হিসেবে ধরে নিয়েছিল, কিন্তু শীর্ষ তদন্ত শেষেও তারা আত্মহত্যার পক্ষে যথেষ্ট প্রমাণ দেখাতে পারেনি। সময়ের আবর্তে তদন্ত কর্মকর্তাদের অনেকে এখন স্বীকার করেন মারওয়ান সম্ভবত আত্মহত্যা করেননি, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। কিন্তু কারা এই হত্যাকারী? ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ নাকি মিশরীয় গোয়েন্দা সংস্থা মুখাভারাত? এই প্রশ্নের উত্তর হয়তো খুব সহজে পাওয়া যাবে না, তবে মারওয়ান তার গুপ্তচর বৃত্তির জীবনে আসলে কাদের হয়ে কাজ করছিলেন সেটা নিয়ে আলোচনা করলে তাকে হত্যা করার উদ্দেশ্য বুঝতে কিছুটা সহজ হবে। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে অনেকেই মারওয়ানকে তাদের এজেন্ট হিসেবে স্বীকার করেছেন, এমনকি তাকে ইসরায়েলের ইতিহাসের শ্রেষ্ঠ গুপ্তচর হিসেবেও বর্ণনা করেছেন অনেকে। কিন্তু বিপরীত মত যে নেই এমন না। মিশরীয়রা তো বটেই, ইসরায়েলের কিছু গুরুত্বপূর্ণ গোয়েন্দা কর্মকর্তাও মারওয়ানকে মিশরের ডাবল এজেন্ট হিসেবে বর্ণনা করেছেন। মারওয়ান তার দীর্ঘ পেশাগত জীবনে মিশরের প্রচুর রাষ্ট্রীয় এবং সামরিক গোপন তথ্য ইসরায়েলের হাতে তুলে দিয়েছিলেন, কিন্তু 1973 সালের 4th আরব ইসরায়েল যুদ্ধের ব্যাপারে ইসরায়েলকে অগ্রিম সতর্ক বার্তা দেওয়ার ঘটনাটিকে ইসরায়েলের প্রতি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে ধরা হয়। বলা হয় ওই যুদ্ধের সংবাদ 15 ঘন্টা আগে ইসরায়েলের কাছে পৌঁছে দেওয়ার কারণেই সেই যাত্রা ইসরায়েল রক্ষা পেয়ে গিয়েছিল, তা না হলে হয়তো ইসরায়েলের অস্তিত্বই হুমকির মুখে পড়ত। কিন্তু আরব ইসরায়েল যুদ্ধের তথ্য পাওয়ার পরেও ইসরায়েল প্রথম দিকে তেমন কোনো প্রতিরোধী তৈরি করতে পারেনি। যুদ্ধের প্রথম দিকে মিশর প্রায় বিনা বাধায় সুয়েজ খাল এবং সিনাই উপদ্বীপের বিশাল অংশ মুক্ত করতে সক্ষম হয়েছিল, কারণ মারওয়ান ইসরায়েলকে এই সংবাদটা দিয়েছিলেন একেবারে শেষ সময়ে, যখন প্রস্তুতি নেওয়ার মতো যথেষ্ট সময় ছিল না। ফলে তথ্য পাওয়া সত্ত্বেও অপ্রস্তুত ইসরায়েলি বাহিনীকে পরাজিত করতে মিশরের বেশি বেগ পেতে হয়নি। তাছাড়া মারওয়ান যে সেবারই প্রথম মিশর ইসরায়েল আক্রমণ করার ব্যাপারে তথ্য দিয়েছিলেন এমন নয়। এর আগেও 1973 সালের এপ্রিলে তিনি মোসাদের প্রধান জাভি জামিরকে জানান মে মাসের 15 তারিখে মিশর এবং সিরিয়া একযোগে ইসরায়েলের উপর আক্রমণ শুরু করতে যাচ্ছে। মারওয়ানের তথ্যের উপর ভিত্তি করে ইসরায়েল সেবার তাদের 10,000 সৈন্যের বিশাল রিজার্ভ বাহিনীকে সীমান্তে মোতায়েন করেছিল, কিন্তু শেষ পর্যন্ত মিশর বা সিরিয়া কেউই ইসরায়েলে আক্রমণের কোনো লক্ষণ দেখায়নি। কিন্তু অস্ত্র শস্ত্র সহ এত বড় বাহিনী স্থানান্তর এবং যুদ্ধের প্রস্তুতি বাবদ ইসরায়েলের ক্ষতি হয়েছিল প্রায় $35 মিলিয়ন।
এসব কারণে ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মনে করেন মারওয়ান শুরু থেকেই ছিলেন মিশরের ডাবল এজেন্ট। তার মতে মারওয়ান ইসরায়েলের পক্ষে হয়ে কাজ করার ভান করছিলেন, কিন্তু বাস্তবে তার আনুগত্য ছিল মিশরের প্রতি। মারওয়ান প্রথমে অন্যান্য তথ্য দিয়ে বিশ্বাস অর্জন করেছিলেন, এরপর একাধিকবার মিশরের ইসরায়েল আক্রমণ সংক্রান্ত ভুল তথ্য দিয়ে তাদেরকে বিভ্রান্ত করেছিলেন, যেন আরব ইসরায়েল যুদ্ধের সময়ও সৈন্য মোতায়েন করা উচিত হবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নিতে তারা দেরি করে। আর এই সুযোগেই মিশর সিনাই দখল করে ফেলতে সক্ষম হয়েছিল। মিশরীয় কর্তৃপক্ষ আশরাফ মারওয়ানকে নিজেদের এজেন্ট হিসেবে দাবি করে। মারওয়ানের মৃত্যুর পর মিশর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করেছিল। মারওয়ানের জানাজা পড়েছিলেন মিশরের সর্বোচ্চ ইমাম। এছাড়াও জানাজা হওয়ার পরদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট হোসনি মুবারক মারওয়ানকে দেশপ্রেমিক হিসেবে আখ্যায়িত করেছিলেন। কিন্তু তাহলে মারওয়ান যে বছরের পর বছর ধরে ইসরায়েলকে মিশরের সর্বাধিক গোপনীয় রাষ্ট্রীয় এবং সামরিক তথ্য সরবরাহ করে এসেছিলেন, সেগুলো কি সব ভুয়া তথ্য ছিল? মিশরের জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ জানান, সেগুলো ভুয়া তথ্য ছিল না, সেগুলো আসলেই সত্যিকার গোপনীয় তথ্য ছিল, যা মারওয়ানকে দেওয়া হতো ইসরায়েলিদের বিশ্বাস অর্জন করার জন্য। তার মতে তাদের দরকার ছিল এমন একজন ডাবল এজেন্ট যে ঠিক দরকারের সময়ে ইসরায়েলকে বিলম্বিত এবং ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবে। তবে মিশরের এই ব্যাখ্যার সাথে একমত নন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা। ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর মতে ইসরায়েল বছরের পর বছর ধরে মারওয়ানের উপর তদন্ত করেছে, তার দেওয়া তথ্যগুলো যাচাই বাছাই করেছে এবং তাকে পাল্টা বিভিন্ন তথ্য দিয়ে বোঝার চেষ্টা করেছে সে খবর মিশরের গোয়েন্দা বাহিনীর কাছে পৌঁছেছে কিনা। সম্পূর্ণ নিশ্চিত হওয়ার পরেই কেবল তারা মারওয়ানকে নিজেদের এজেন্ট হিসেবে বরণ করে নিয়েছে। এছাড়াও 70-এর দশকে মোসাদ ছিল বিশ্বের সেরা গোয়েন্দা বাহিনী। সে তুলনায় মিশরের গোয়েন্দা তৎপরতা ছিল অনেক নিম্নমানের। আশরাফ মারওয়ানের মতো একজন ব্যক্তিকে ডাবল এজেন্ট হিসেবে পরিচালনা করে মোসাদকে ধোঁকা দেওয়ার মতো সক্ষমতা সে সময় মিশরের অনভিজ্ঞ গোয়েন্দা বাহিনীর পক্ষে সম্ভব ছিল না। আশরাফ মারওয়ান আসলে কাদের এজেন্ট ছিল সেই রহস্য হয়তো বাক্সবন্দি আছে মোসাদের অথবা মুখাবারাতের হেডকোয়ার্টারের গোপন কোনো ভল্টে। 50 কিংবা 100 বছর পর যখন এই ঘটনার তেমন কোনো মূল্য থাকবে না, হয়তো তখন কোনো একদিন প্রকাশ করা হবে সেই তথ্য। প্রিয় দর্শক, আপনার ব্র্যান্ডকে আরও এক ধাপ এগিয়ে নিতে সাথে আছে ক্রিয়েটিভ হাউস। আমরা দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংয়ের সকল ধরনের সার্ভিস। বিস্তারিত জানতে মেসেজ করুন। এছাড়াও বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে ভিজিট করুন ক্রিয়েটিভ হাউস ফেসবুক পেজ।